আজকে আমরা প্রেস মিট করছি সিপিআইএম পার্টির পক্ষ থেকে। বিষয়টা হচ্ছে যে আমাদের এই রাজ্যে বর্তমান সময়ে যে পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি, মানুষের জনজীবনের যে আক্রমণ, সেই আক্রমণ আমরা দেখতে পাচ্ছি একেবারে ছাত্র, যুব, মহিলা, ক্ষেতমজুর থেকে শুরু করে কৃষকের, শ্রমিকের উপর আক্রমণ নামিয়ে নিয়ে আসছে এই রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার। ইতিমধ্যেই দেখলাম যে শ্রম কোড তাকে লাগু করা হয়েছে, ফলে শ্রমজীবী মানুষের উপর একটা চরম আক্রমণ নেমে আসবে। অন্যদিকে আমাদের রাজ্যের যে শিক্ষার উপর আক্রমণ, স্কুল কলেজ উঠে যাচ্ছে, ক্ষেতমজুরদের 100 দিনের কাজ নেই, কোর্টের রায় সত্ত্বেও এই রাজ্যের সরকার সেটাকে চালু করতে পারছে না। নারীদের উপর যেভাবে নির্যাতন হচ্ছে, কৃষকের ফসলের দাম নেই, শ্রমিকের মজুরি নেই, এবং সর্বক্ষেত্রে যে আক্রান্ত হচ্ছে বিশেষ করে আমাদের রাজ্যের যুবক, পরিযায়ী শ্রমিক হিসেবে তারা ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে এই রাজ্যে কাজ না থাকার কারণে। ফলে এই সমস্ত বিষয়গুলিকে যখন নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি, আন্দোলন করছি, তখন মানুষের মধ্যে বিভেদ তৈরি করে দেওয়ার জন্য এবং সাম্প্রদায়িক রাজনীতি, মেরুকরণের রাজনীতি করতে চাইছে উভয় রাজনৈতিক দল, বিশেষ করে তৃণমূল আর বিজেপি। একটা বাইনারি রাজনীতি, তারা বাইনারি পলিটিক্স করছে। এর মধ্যে দিয়ে মানুষের প্রতিদিনের যে জনজীবনের সমস্যা, মূল্যবৃদ্ধি, আরও অন্যান্য যে সমস্যা, সেই সমস্যাগুলিকে বাদ দিয়ে জাতপাতের রাজনীতিটাকে মানুষের সামনে নিয়ে আসছে। এবং সর্বোপরি গণতান্ত্রিক যে অধিকার, গণতন্ত্র, এমনকি সাংবাদিকদের দেখছেন আপনাদের খবর করতে গিয়েও সেখানে আক্রান্ত হতে হচ্ছে। ফলে যে গণতান্ত্রিক অধিকার পর্যন্ত নেই, গণতন্ত্র পর্যন্ত বেঁচে নেই, এই সমস্যাগুলি নিয়ে সারা রাজ্যের দাবিগুলিকে একত্রিত করে, মূল যে দাবি, আর তার সাথে বিভিন্ন এলাকার যে দাবি, স্থানীয় যে ইস্যুগুলি, যে ইস্যুগুলিকে নিয়ে আমরা এই সময়ে বাংলা বাঁচাও যাত্রা সিপিআইএম পার্টি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে গতকালকে থেকে শুরু হয়েছে। 29শে নভেম্বর কুচবিহার জেলার তুফানগঞ্জ থেকে শুরু হয়েছে এবং 17ই ডিসেম্বর আমাদের রাজ্যের কতকগুলো জেলা ঘুরে 17ই ডিসেম্বর উত্তর 24 পরগনার কামারহাটিতে গিয়ে তার সমাপ্তি হবে। তেমনি আমাদের জেলাতেও এই বাংলা বাঁচাও যাত্রা, সেই বাংলা বাঁচাও যাত্রা 5 তারিখ অর্থাৎ 5ই ডিসেম্বর রাত্রি 8টার সময় ফরাক্কায় প্রবেশ করবে এবং পরের দিন সকাল 6টায়, পরের দিন সকাল 6ই ডিসেম্বর সাড়ে 8টার সময় আমরা যাত্রা শুরু করব আমাদের জেলায় ফরাক্কা থেকে। এবং সেই ফরাক্কা থেকে যাত্রা শুরু হয়ে 6ই ডিসেম্বর থেকে 10ই ডিসেম্বর পর্যন্ত আমাদের জেলাতে থাকবে এবং 12টি বিধানসভা এলাকা এই বাংলা বাঁচাও যাত্রা কভার করবে। আর যে বাকি যে 10টি বিধানসভা থাকছে সেখানে বিভিন্নভাবে আমাদের অন্য সাব জাথা অর্থাৎ সাব পদযাত্রা এসে মিলিত হবে। এইভাবেই হচ্ছে যে আমরা এই সময়ে বাংলা বাঁচাও যাত্রার এটাকে কভার করব। এখন আমাদের জেলার যে মূল ইস্যুগুলি, সেই ইস্যুগুলিকে আমরা এই বাংলা বাঁচাও যাত্রায় তুলে ধরব। যেমন আমাদের জেলায় ভাঙনের সমস্যা, যা তৃণমূল এবং বিজেপি কিচ্ছু করছে না। বালির বস্তা ফেলে সেই ভাঙনকে রোধ করবার চেষ্টা করছে আর কোটি কোটি টাকা তৃণমূল নেতা মন্ত্রীদের পকেটে ঢুকছে। আমাদের সমস্যা বিএসএফের সমস্যা, মানে বর্ডার সমস্যা। বিএসএফের সমস্যা বলতে বর্ডার সমস্যা। যারা চাষি তারা চাষ করতে নিজের চরের জমিতে করতে গিয়ে একটা সমস্যার মধ্যে পড়ছে, হয়রানি হতে হচ্ছে। আমাদের জেলার সমস্যা হচ্ছে বিভিন্ন যে নদীগুলি, ভৈরব, শিয়ালমারি নদী, এই নদীগুলিতে সংস্কারের দাবি, যাতে চাষিরা মাঠে সেখান থেকে চাষ করার জন্য পর্যাপ্ত জল পেতে পারে।
আমাদের জেলার যে সমস্যা, সেই সমস্যাগুলির মধ্যে অন্যতম হচ্ছে বিড়ি শ্রমিকদের সমস্যা। তাদের মজুরি বাড়ছে না, পরিযায়ী শ্রমিকের সমস্যা, এই রাজ্যে কাজ না পেয়ে ভিন রাজ্যে যাচ্ছে, বিড়ি শ্রমিকরা তাদের মজুরি পাচ্ছে না, এবং যে ত্রিপাক্ষিক বৈঠক বামফ্রন্ট সরকারের সময় তো বিড়ি মালিক, শ্রমিক সংগঠনগুলি এবং হচ্ছে সরকারের পক্ষ থেকে সেই সমস্যা সমাধান হতো, এখন কিন্তু হচ্ছে না। 268 টাকা হচ্ছে যে মজুরি সরকার ঘোষিত, অথচ সেই মজুরি পাচ্ছে না। বিড়ির মালিকরা হচ্ছে বেশিরভাগই হচ্ছে তৃণমূলের নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, যে কারণে সরকার তাদেরকে চাপ সৃষ্টি করে এই মজুরি বৃদ্ধি করছে না। আমাদের জেলার কৃষকের ফসলের ন্যায্য দাম, নদী ভাঙন থেকে শুরু করে অন্যান্য যে নানা যে দাবিগুলি আছে, স্কুলগুলির যে সমস্যা, আমাদের জেলার আলিগড় মুসলিম ইউনিভার্সিটির যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের পঠন পাঠন আরও যাতে উন্নত হতে পারে, সেইটা এই সরকার আসার পরে কোনো উন্নত নেই। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় গাল ভরা নাম দিয়ে তারা প্রতিশ্রুতি, সেইটা তারা বারে বারে বলবার চেষ্টা করেছে আমরা মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় করেছি। আসলে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে তার পরিকাঠামো, তার রেজিস্ট্রার, তার হচ্ছে ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে যা যা পরিকাঠামো থাকা দরকার, যা পড়ানোর দরকার, সেই সবগুলো কোনো রকমের উন্নতি নেই। ফলে শিক্ষা ব্যবস্থাটা শেষ। আর আমাদের জেলায় যে কৃষিভিত্তিক শিল্প স্থাপন করা, যে কারণে কাজ পাচ্ছে না, যে কারণে যারা একটা অংশ পরিযায়ী শ্রমিক হচ্ছে, যারা একটু শিক্ষিত বাইরে যেতে পারছে না নানান কারণে, তারা কি করছে, টোটো চালাচ্ছে, ই রিক্সা চালাচ্ছে। তাদের উপর যে আক্রমণ, এই ই রিক্সার এবং টোটো চালকদের উপর আক্রমণ, এবং রেজিস্ট্রেশনের টাকার অ্যামাউন্ট 18,000 টাকা, এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে না, শহরের রিক্সা গ্রামে, গ্রামের রিক্সা শহরে, এই সমস্ত যা করছে। ফলে আজকে বাংলাকে আমাদের বাঁচাতে হবে। এই বাংলাকে যদি বাঁচাতে হয়, তাহলে আমাদের যে মূল যে দাবিগুলি, সেই দাবিগুলির সাথে আমাদের স্থানীয় দাবি, আমরা বলছি রেলের, এখনো পর্যন্ত মুর্শিদাবাদ জেলায় আমরা দীর্ঘদিন ধরে দাবি করছি যে কৃষ্ণনগর, করিমপুর ভায়া দমকল হয়ে বহরমপুর পর্যন্ত, এবং হচ্ছে যে সাঁইথিয়া থেকে ভায়া কান্দি হয়ে বহরমপুর, এই যে খাগড়াঘাট, এই রেল লাইন, এর মধ্যে দিয়ে যোগাযোগ স্থাপন করা, এবং অসংখ্য রাস্তাঘাট। আমরা দেখছি যে পথশ্রী নাম দিয়েছে, গালভরা নাম, কিন্তু রাস্তাঘাটের অবস্থা কি? চলা যায় না, চলার অযোগ্য। কাবিলপুরে যে আন্দোলন করেছিল সেখানকার মানুষ, সাধারণ মানুষ, আজকে সেই রাস্তা দিয়ে বাস চলতে পারছে না, বড় গাড়ি চলতে পারছে না, ছোট গাড়ি তো দূরের কথা। আজকে দমকল থেকে বহরমপুর চুনাখালী থেকে একেবারে জলঙ্গি পর্যন্ত যে রাস্তা চওড়া প্রশস্ত হওয়ার কথা, সেই রাস্তার কোনো প্রশস্ততা নাই। আমরা দেখছি যে ইসলামপুর থেকে একেবারে জলঙ্গি মানে সাগরপাড়া পর্যন্ত ভায়া শেখপাড়া, রানীনগর, এই রাস্তা চলাচলের অযোগ্য হয়েছে। তাহলে এই যে রাস্তাঘাট পরিকাঠামো, তার যা উন্নয়ন, সেই সমস্ত কিছু নেই। আগামী সপ্তাহে, এই সপ্তাহে মুখ্যমন্ত্রী মাননীয় আসবেন নাকি শুনেছি। ফলে তিনি কি প্রতিশ্রুতি দিবেন, কি মিথ্যা প্রতিশ্রুতি আর কি মিথ্যা ভাষণ দেবে জানি না, আমরা তো দেখলাম। এই সমস্ত দাবিগুলি নিয়ে আমরা আগামী 6 তারিখ থেকে 10ই ডিসেম্বর আমাদের জেলার ফরাক্কা, শামশেরগঞ্জ, নবগ্রাম, সাগরদিঘি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, লালগোলা, ভগবানগোলা, দমকল, জলঙ্গি, রানীনগর, হরিহরপাড়া বিধানসভা, শেষ দিন হরিহরপাড়া হয়ে করিমপুরে যাবে এই বাংলা বাঁচাও যাত্রা। কোথাও বড় সমাবেশ হবে, কোথাও পথসভা হবে, কোথাও বৈঠকি সভা হবে, কোথাও আলাপচারিতা হবে সাধারণ মানুষের সাথে, কোথাও পদযাত্রা হবে, কোথাও সাইকেল যাত্রা হবে। এর মধ্যে দিয়ে মানুষকে জাগিয়ে তুলতে চাই, এবং উভয় যে সরকার, বিজেপি এবং তৃণমূল, এই দুই সরকারের বাইনারির রাজনীতি আমরা ভাঙতে চাই। এই জন্যেই হচ্ছে বাংলা বাঁচাও যাত্রা। এই বাংলা বাঁচাও যাত্রায় আমরা আপনাদের মাধ্যমে গোটা জেলাবাসীকে তাদের যে এলাকার দাবি, যে মূল দাবি, সেইগুলিকে নিয়ে আন্দোলনে সামিল হওয়ার জন্যে আমরা এই বার্তা আপনাদের মাধ্যমে ছড়িয়ে দিতে চাই এবং তাদেরকে সামিল হওয়ার জন্য আহ্বান জানাই। আর যে দুটো বিষয় এখানে উল্লেখ করা দরকার বিশেষভাবে, সেটা হচ্ছে
আমাদের জেলা সংখ্যালঘু অধ্যুষিত জেলা, প্রায় 70%, প্রায় 69% হচ্ছে যে সংখ্যালঘু মানুষের বাস। এই জেলায় যে সংখ্যালঘু মানুষের জন্য যে সুযোগ সুবিধার কথা ভেবে আর্থসামাজিক দিক থেকে যারা পিছিয়ে পড়া, এই অংশের মানুষ যাতে একটু আপলিফমেন্ট হতে পারে, একটু উন্নত জায়গায় যেতে পারে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে, ধর্মের নামে তো সংরক্ষণ করা যায় না। আমাদের মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ সৈয়দ মাসুদ আল হোসেন ছিলেন বামফ্রন্ট সরকার 2009 সালে। আর্থসামাজিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষকে কী করে এগিয়ে দেওয়া যায়, তার জন্যে ওবিসি বিভিন্ন কমিশন তৈরি করে তিনি খেটে খুঁটে তৈরি করেছিলেন ওবিসি আওতাভুক্ত করবার জন্যে সংখ্যালঘু অংশের মানুষ এবং পিছিয়ে পড়া হিন্দু অংশের মানুষকেও। সেই ওবিসি তালিকা প্রকাশ হয়েছিল এবং তার মধ্যে দিয়ে বামফ্রন্ট সরকার এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি করেছিলেন, যাতে অধিক অনগ্রসর এবং অনগ্রসর। এ ক্যাটাগরি মানে হচ্ছে অধিক অনগ্রসর, আর বি ক্যাটাগরি হচ্ছে তার চাইতে একটু উন্নত। তাতে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশ জনগোষ্ঠী, যারা হচ্ছে 56টা জনগোষ্ঠীর মধ্যে একটা বড় অংশ, তারা হচ্ছে যে এ ক্যাটাগরি হয়েছে, আর বাকিটা বি ক্যাটাগরি ছিল। বড় অংশ মানে প্রায় 80%-এরও বেশি। এবং হিন্দু কমিউনিটির মধ্যে থেকেও একটা অংশ এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি হয়েছে। এই এ ক্যাটাগরির ক্ষেত্রে চাকরি এবং শিক্ষার ক্ষেত্রে 10% সংরক্ষণ ছিল, আর বি ক্যাটাগরির জন্য 7%, মানে 17% ওবিসিদের জন্য সংরক্ষণ ছিল। এই মমতা ব্যানার্জির সরকার ক্ষমতায় আসবার পর যাকে খুশি যে কোনো কমিশন না করে ভোটের জন্য যাকে খুশি হচ্ছে ওবিসি দিয়ে করে দিয়েছিল। আর সেইটাই এই ওবিসি করে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে কেস হয়। এই কেসে যে রায় সুপ্রিম কোর্টের, তাতে ঘেঁটে গেল, আর রাজ্যের সরকারের পক্ষ থেকে এই কেস লড়ল না। যার ফলে রাজ্যের সরকার ঠিক করলো যে এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি আলাদা করে কোনো সংরক্ষণের ব্যবস্থা থাকবে না, 17% সংরক্ষণ থাকবে, যে খুশি লড়ে নেবে। ফলে স্বাভাবিকভাবে সংখ্যালঘু মানুষগুলো পিছিয়ে যেতে থাকলো শিক্ষা এবং বিভিন্ন যে চাকরিতে সংরক্ষণের ক্ষেত্রে। এই রাজ্যের সরকার তৃণমূল কংগ্রেস যারা বলে মুসলিমদের সংখ্যালঘুদের মসিহা বলে প্রচার করে, মাশাল্লাহ সুবহানাল্লাহ ইনশাল্লাহ বলে এই রেড রোডে গিয়ে এদের নামাজ পড়ে, রোজা না করে ইফতার পার্টিতে গিয়ে ইফতারে গিয়ে যোগ দেয়। ওরা আবার ইফতার পার্টি বলে, এখন পার্টি বানিয়েছে তৃণমূল কংগ্রেসের আমল হচ্ছে ইফতার করাটাকে পার্টি বানিয়ে দিয়েছে ওদের তৃণমূলের নেতারা। ফলে ইফতারে গিয়ে যোগ দেয় রোজা না করে, আর মাথায় হিজাব করে, অথচ সংখ্যালঘু মানুষের সর্বনাশটা করেছে। এই সর্বনাশ ওবিসিতে যে সংখ্যালঘু মানুষের জন্য যে সুযোগ সুবিধা ছিল সেটাকে সর্বনাশ করে দিলেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ওয়াকফ। এই যে ওয়াকফ সংশোধনী বিল কেন্দ্রের সরকার 3 এবং 4 এপ্রিল রাজ্যসভায় এবং লোকসভা এবং রাজ্যসভাতে যারা অনুমোদন করলেন, পাশ করে নিলেন, সেই জায়গায় দেখা গেল যে এই ওয়াকফ সম্পত্তির বিষয়ে যখন তারপর আন্দোলন শুরু হলো, তৃণমূলের 4 জন এমপি ভোটদানে বিরত থাকলো, গেল না। অথচ তৃণমূল এই ওয়াকফ নিয়ে যখন আন্দোলন হলো আমাদের জেলায়, বিশেষ করে জঙ্গিপুর শামশেরগঞ্জে একটা দাঙ্গার পরিবেশ তৈরি হলো, মুখ্যমন্ত্রী পরবর্তীতে এসে এবং তৃণমূল কী করলো, ঝান্ডা নিয়ে কোথাও ওয়াকফের বিরুদ্ধে মিছিল করতে পারেনি। কেন করেনি? আসলে হচ্ছে যে মুসলিমদের এত দরদি বলে, অথচ তারা কিন্তু ওয়াকফের বিরুদ্ধে কোনো মিছিল করেনি। যারা মিছিল করলো, জমায়েত করলো, তৃণমূল পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের সরকারের প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করে এই দাঙ্গা হতে সাহায্য করল। আর এই দাঙ্গা হতে যখন সাহায্য করলো, 3 জন শহীদ হলো, মারা গেল। তারপরে এই দাঙ্গায় যারা নিরপরাধী, অপরাধীদের ধরুন, কিন্তু নিরপরাধীদেরকে ধুলিয়ান, শামশেরগঞ্জ, সুতি এবং জঙ্গিপুরে বহু মানুষকে যুক্ত করেছে এবং কেস দিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে। আমরা বলছি অবিলম্বে নিরপরাধীদের ছেড়ে দেওয়া হোক এবং কেস থেকে মুক্ত করা হোক। মুখ্যমন্ত্রী সেই সময় এসে কি বললেন
বলে ওয়াকাফ নিয়ে আন্দোলন করা যাবে না, ওটা আমি দেখে নেব, ওয়াকাফ হতে দেব না। আর বললেন ওয়াকাফ নিয়ে আন্দোলন করলে দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে, আর ওয়াকাফ নিয়ে যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে আমার চাইতে কেউ খারাপ হবে না। এইরকম একজন মুখ্যমন্ত্রী হয়ে গুন্ডাদের মতো হুঁশিয়ারি দিলেন, বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদেরকে। আমরা বলছি যে আজকে যিনি বললেন ওয়াকাফ হতে দেবেন না, অথচ সেই ওয়াকাফের স্ট্যাম্প মারলেন সমস্ত ডিএমদের কাছে, এদের কাছে, সেই কেন্দ্রের সরকারের যে আইন সেইটা যাতে কার্যকারী হয় এবং আগামী 5 তারিখের মধ্যে এইটাকে উম্মিদ পোর্টালে সেইটাকে দিতে হবে। তা না হলে কবরস্থান, মসজিদ, মাদ্রাসা এবং যে মাজার, এই সমস্ত যে সম্পত্তিগুলো সেগুলো যদি না দিতে পারে তাহলে এটা সংশ্লিষ্ট জেলার কালেক্টরেটের সম্পত্তি হিসাবে চিহ্নিত হয়ে যাবে, 1 নম্বর খতিয়ানে চলে যাবে, মানে এটা সরকারি জমি খাসে পরিণত হয়ে যাবে। নিজের বাড়ির জমি, দলিলপত্র, পর্চা ইত্যাদি কেউ রক্ষা করতে পারে না অনেকেই। 50 বছর, 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর আগে যে মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে, তার দলিল কোথায় আছে? তাহলে 5 তারিখের মধ্যে এটাকে করতে হবে। এটা কি সম্ভব? তাহলে আজকে যে সংখ্যালঘুদের জন্য বলেছিল যে আমি এটা হতে দেব না, সেটা কার্যকারী হলো। এসআইআর হতে দেব না, সেটা কার্যকারী হলো। এই রাজ্যের সরকারের প্রধান তিনি মুখে বড় বড় কথা বলেন, কিন্তু আসলে তিনি আরএসএস এবং বিজেপির এজেন্ডাকে কার্যকারী করেন। বাপের বেটা বলে কেরালার সরকার সর্বদলীয় মিটিং করে এসআইআর করবে না জানিয়ে দিয়েছে সিদ্ধান্ত। তামিলনাড়ুর সরকার জানিয়ে দিয়েছে, কিন্তু আমাদের রাজ্যের সরকার বড় বড় কথা বলে, মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলে, কই এসআইআর হবে না বলে তো সিদ্ধান্ত করতে পারলো না বিধানসভায়। তাহলে আজকে আমাদেরকে বুঝতে হবে তিনি বলেন মুখে একরকম, করেন অন্যরকম। আর সেই জন্যেই এসআইআরও হতে দেবো না বলেছিল, সেটাকে কার্যকারী করলো। ওয়াকাফ আইন মানছি না, এটা হতে দেবো না, আমার উপর ভরসা রাখেন, সেটাকে করল। তিনি বলেছিলেন এনআরসি হতে দেবো না, আবার তলে তলে ডিটেনশন ক্যাম্প রাজারহাটে করেছিলেন। সেই জন্য আমরা বলছি যে আরএসএস এবং তৃণমূলের এজেন্ডাকে এখানে কার্যকারী করতে চাইছে। তাই আমরা বলবো, আবেদন করব, এই ওবিসি এবং যে ওয়াকফের যে আইন, এই আইন অবিলম্বে বাতিল করার জন্য রাজ্য সরকারের যে ভূমিকা থাকার কথা সেই ভূমিকা নেই। কার্যত তিনি সংখ্যালঘু মানুষকে প্রতারণা করছেন, অন্য কিচ্ছু না। উনি বলছেন সংখ্যালঘুদের উন্নয়ন, উনি প্রতারণা করছেন সংখ্যালঘুদের বিরুদ্ধে। তাই মুর্শিদাবাদ জেলার মানুষ কড়াই গন্ডাই বুঝে নেবে আগামী দিনে। এবং আমরা আমাদের পার্টির পক্ষ থেকে মানুষকে বলবো যে 5 তারিখের মধ্যে যা বলেছে সেইটাকে আমাদের রেজিস্টার করতে হবে। তার কারণ যা নিয়ম সেই নিয়মের মধ্যে থাকতে হবে। পরবর্তীতে আন্দোলনের মাধ্যমে ডেট বাড়বে ইত্যাদি, যেখানে যারা আছে তাদেরকে এই কাজটা করতে হবে। আর তৃণমূলের বিরুদ্ধে আর বিজেপির বিরুদ্ধে লড়াইটা করতে হবে। তার কারণ এরা সেটিংয়ের রাজনীতি করছে, বাইনারির রাজনীতি করছে। এটাই হচ্ছে যে আমাদের কথা, সেই কথা, এই কথা নিয়েই আমাদেরকে সাধারণ মানুষের সাথে থাকতে হবে, বাংলাকে বাঁচাতে হবে।